প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ের লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব সেল অর্গানেলস, অর্থাৎ আমরা যে আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে একটা সেলের ভিতরে অনেক ধরনের স্ট্রাকচার থাকে এবং সেগুলোরই আজকে আমরা একটু ডিটেল দেখার চেষ্টা করব। সো আমরা শুরু করছি। ফার্স্ট অফ অল, ইট ইজ দ্য প্লাস্টিড। তোমরা জানো plastid one of the unique characteristics for plant cell. ওকে, সো একটা প্লাস্টিড অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমে একটু খেয়াল করবে, একটা প্লাস্টিডে নর্মালি দুইটা মেমব্রেন থাকে। দ্যাট ইজ আমরা বলতে পারি ইট ইজ বাইলেয়ার্ড স্ট্রাকচার। দ্যাট মিনস এই অর্গানেলসটার দুইটা আউটার লেয়ার এবং ইনার লেয়ার হিসেবে দুইটা লেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি লেয়ার দুইটাকে বাইরে থেকে বলি তাহলে প্রথমে আমরা বলতে পারতেছি এটা এক্সটার্নাল মেমব্রেন অর আউটার লেয়ার, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য ইন্টারনাল মেমব্রেন। এই দুইটা মেমব্রেনের মাঝখানে এক ধরনের লিকুইড থাকছে। এই লিকুইড পার্টটার নাম intermembrane matrix. So intermembrane matrix is present in between the layers outer and inner layer. Outer and inner layer structure mainly depend onto the features like the fluid mosaic model. Fluid mosaic model অনুযায়ী যেমন আমরা দেখেছি একটা লিভিং মেমব্রেন প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা তৈরি, ঠিক এখানেও তার সেম ধরনের কম্পোজিশন, যেটা প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। বেসিক্যালি ইন্টারনাল পার্ট, ইফ ইউ কনসিডার ইন্টারনাল পার্টের মধ্যে দেখো অনেক ধরনের স্ট্রাকচার আছে। মেইনলি দিস ডিস্ক লাইক স্ট্রাকচার, ইউ ক্যান সে ইট ইজ দ্য গ্র্যানাম ডিস্ক। একসাথে প্রায় 60 থেকে বা 60 বা 40টির মতো এরকম ডিস্ক একটার পর একটা অর্গানাইজ থাকে। সো দিস অর্গানাইজেশন উই ক্যান সে ইট ইজ এ স্ট্যাক। So this stack of granum disc form a complete structure. It is called the granum. So each and every granum contains lot of granum disc, probably the number 45 to 60, and this 45 to 60 granum disc forming this granum. Okay, beside this structure you can say internally it is containing a DNA, that is another unique feature for the plastid, and it also containing the ribosome. What is the relationship between ribosome what is relationship between DNA and ribosome? Ribosome is considered as the protein factory. That means it produces protein by the utilization of some structure that is originated from DNA. So DNA is a double-stranded structure. By transcription process, it produces mRNA, and after that mRNA can produce protein with the help of ribosome. As ribosome can produce the protein, that is why ribosome is called the protein factory of a cell. But in this situation, the ribosome that is present inside the plastid, that is totally producing the protein for the personal needs of plastid. So dear student, আমরা যদি এইখানে এখন দেখতে চাই যে একটা প্লাস্টিডের ভেতরে মেইনলি তার যে ইম্পর্টেন্ট ফিচার সেটা গ্রানাম ডিস্ক। 45 থেকে 60টি গ্রানাম ডিস্ক পরপর থেকে যে স্ট্রাকচারটা তৈরি করে বা স্ট্যাকটা তৈরি করে সেটার নাম গ্রানাম। এছাড়াও একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। দিস আর দ্য কানেক্টিং ফিলামেন্টস। এই ফিলামেন্টটাকে বলা হবে গ্রানাম ল্যামেলাম, অথবা এর ইন্টারনাল লিকুইডটার নাম যেহেতু আমরা জানি ইট ইজ দ্য স্ট্রোমা, ফর দ্যাট রিজন আমরা এটাকে বলতে পারি স্ট্রোমা ল্যামেলাম। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা একটু
একটু দেখার চেষ্টা করি যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে, তাহলে আমরা দেখব যে এই হচ্ছে একটা প্লাস্টিড। এই প্লাস্টিডটার ভেতরে আমরা প্রথমে বলছি দুইটা লেয়ার থাকবে। সো নর্মালি একটা প্লাস্টিড দেখতে হচ্ছে কেমন, ইট ইজ ওভাল শেপড অথবা ল্যান্ডস্লাইড। 95% কেসেস এটা দেখতে হচ্ছে ল্যান্ডস্লাইড। ইন্টারনালি যদি আমরা দেখি তাহলে এর ভেতরে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাবো দ্যাট ইজ দ্য স্টাক আর ইট ইজ দ্য ডিস্ক। সো এই ডিস্কগুলো একটা আরেকটার সাথে এরকম ইন্টার কানেক্টেড। এই কানেক্টিং লাইনটাকে আমরা বলছি ইট ইজ দ্য গ্র্যানাম ল্যামেলাম। এর ভেতরে যে লিকুইডগুলো আছে এই লিকুইডগুলোর নাম হচ্ছে স্ট্রোমা। ফর দ্যাট রিজন আমরা এটাকে অনেক সময় স্ট্রোমা ল্যামেলামও বলতে পারি। দুইটা মেমব্রেন আছে বাইরের দিক থেকে, আমরা যদি কাউন্ট করি আউটার মেমব্রেন, একদম ভেতরের লেয়ারটার নাম হয়ে যাবে তাহলে ইনার মেমব্রেন। দুইটা লেয়ারের মাঝখানে এক ধরনের লিকুইড থাকবে, সেই লিকুইডটাকে আমরা বলবো ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স। তার মানে খুব সিম্পল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ছাড়াও এর মধ্যে থাকবে এরকম একটা ডিএনএ, যেটা হচ্ছে তার জন্য একটা ইউনিক ডিএনএ। এটার সাথে আমাদের সেলুলার ডিএনএ সাধারণত কোনো সম্পর্ক নাই। এর মধ্যে আছে এরকম প্রোটিন প্রডিউসিং গ্র্যানিউল, যেটাকে আমরা বলি হচ্ছে রাইবোজোম। সো এই রাইবোজোম এবং ডিএনএ কোরিলেশনের মাধ্যমে তারা প্রোটিন সিনথেসিস করে, যেই প্রোটিনটা শুধু প্লাস্টিডের জন্যই কাজে লাগে। সো এই স্ট্রাকচারটা ছাড়া তেমন একটা কিছু কিন্তু আর ভেতরে নাই। তাহলে আমরা কি কি দেখলাম? এর মধ্যে আছে গ্র্যানাম ডিস্ক। গ্র্যানাম ডিস্কগুলো একসাথে ফর্ম করছে গ্র্যানাম। এরকম গ্র্যানামের সংখ্যা একটা দুইটা এরকম কতগুলো আছে? আপ টু 60টা পর্যন্ত আছে। প্রত্যেকটা গ্র্যানামের কথা যদি আমরা ধরি যে একটা ডিস্ক দুইটা ডিস্ক, এইভাবে যদি আমরা সংখ্যায় গণনা করি, এই সংখ্যাগুলো আমরা কিন্তু সার্টেন না। এটা আমরা যে কোনোভাবেই বলতে পারি যে একটা স্ট্যাকের মধ্যে 45 to 60 গ্র্যানাম ডিস্ক থাকে, আর এরকম গ্র্যানামের সংখ্যা থাকে হচ্ছে ইট ইজ 25 to 40। সো নাম্বার ইজ ভেরিয়েবল, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা ডিস্কের মধ্যে দেখো এখানে ইয়েলো কালার করা আছে, আসলে এগুলো হচ্ছে এক একটা ফিলামেন্টাস। ফিলামেন্ট মানে হচ্ছে এক একটা আমরা যদি বলি তোমাদের যে খাতা আছে, একটা নোটবুক আছে, সেই নোটবুকের মধ্যে দেখো একটা নোটবুক নিজে একটা নোটবুক এবং এর ভেতরে অনেকগুলো পেজ আছে। আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি এইভাবে, যে সাপোজ এটা হচ্ছে একটা গ্র্যানাম ডিস্ক। যেমন তুমি একটা বইয়ের দোকানে যখন যাও তখন বইয়ের দোকানে এরকম অনেকগুলো বই সাজানো থাকে একটা তাক করে। এরকম একটা তাকের মধ্যে থাকা যতগুলো বই আছে সবগুলো মিলে তৈরি করছে হচ্ছে এইটা, যার নাম হচ্ছে আমরা বললাম গ্র্যানাম। এই প্রত্যেকটা ডিস্ক বলতে বোঝাচ্ছে এরকম একটা বইকে। তাহলে একটা বইয়ের নাম হচ্ছে একটা গ্র্যানাম ডিস্ক। একটা বইয়ের ভেতরে এখন তুমি দেখো অনেকগুলো পেজেস আছে। এই প্রত্যেকটা পেজ হচ্ছে আসলে ইয়েলো পার্টটার মধ্যে আছে। এই প্রত্যেকটা পেজের নাম আমরা বলতেছি, এগুলোর নাম হচ্ছে ল্যামেলাম। এটা একটা ল্যামেলাম, এটা একটা ল্যামেলাম, এটা একটা ল্যামেলাম। এরকম একটা বইয়ের ভেতরে অর্থাৎ একটা ডিস্কের ভেতরে 10 থেকে 100টার মতো ল্যামেলাম থাকতে পারে। প্রত্যেকটা বইয়ের পেজের মধ্যে দেখো কিছু না কিছু আঁকানো আছে। তাহলে এই যে ছবিগুলো আঁকানো আছে এগুলো কালার হইতে পারতো। তার মানে প্রত্যেকটা ল্যামেলাম কোনো না কোনো ভাবে সে কালার কন্টেইন করে। এই কালারগুলোকে বলা হয় পিগমেন্ট। এই পিগমেন্টগুলোর মধ্যে অনেক রকম আছে। যেমন আমরা প্ল্যান্টের কোনো পার্ট এরকম ইয়েলো দেখতে পারি। যদি ইয়েলো হয় তাহলে এর জন্য এক ধরনের কেমিক্যাল আছে যার নাম হচ্ছে জ্যান্থোফিল। তাহলে জ্যান্থোফিল ইজ রেসপন্সিবল ফর ইয়েলো কালার। তেমনি যদি আমি এই গ্রিন কালার যেটা দিয়ে আমি লিখছি, এরকম যদি গ্রিন কালারের পিগমেন্ট হয় তাহলে সেই গ্রিন কালার পিগমেন্টটাকে বলা হয় ক্লোরোফিল। ক্লোরোফিলের আবার হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টেন্সিটি আছে। যেমন কোনোটা হচ্ছে লাইট গ্রিন কালার হতে পারে,
সেটার নাম যদি হয় ক্লোরোফিল এ, ডিপ গ্রিন যেটা সেটার নাম হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল বি এবং ক্লোরোফিল এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, তুমি যখন একটা গাছের পাতা দেখবে, গাছের পাতার মধ্যে কিছু থাকবে ইয়াং লিফ যেগুলো একদমই লাইট কালার, সে লাইট কালারটা হচ্ছে ক্লোরোফিল এ। এইখানে সাধারণত ফটোসিনথেসিস কম হয়, কিন্তু একটু ম্যাচিওরড লিফ যখন দেখবে তখন দেখবে একটু ডিপ কালার, তার মানে ডার্ক গ্রিন কালার, তখন তুমি বুঝবে এইখানে বেশি মাত্রায় ফটোসিনথেসিস হবে। তার মানে ফটোসিনথেসিসের জন্য কোন ক্লোরোফিলটা বেশি কার্যকরী এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সেটা হচ্ছে ক্লোরোফিল বি। তাহলে আমি যদি তোমাকে আবার জিজ্ঞেস করি যে আমি আসলে এখন পর্যন্ত প্লাস্টিড সম্পর্কে কি জানলাম, তাহলে আমি জানলাম প্লাস্টিড হচ্ছে একটা সেলুলার অর্গানেল। ইট ইজ প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট সেল, এবং প্ল্যান্ট সেলের মধ্যে সে যে থাকছে আউটার পার্ট থেকে আমি এটাকে দেখতে কেমন দেখছি, আউটার পার্ট থেকে এটা লেন্স লাইক মোস্ট অফ দ্য কেসেস, অলমোস্ট 95% কেসেস। কিন্তু তুমি যদি স্পাইরোগাইরা দেখো তাহলে ওদের বা একটা যদি আমরা ছত্রাক দেখি স্পাইরোগাইরা, আবার হচ্ছে কিছু শৈবাল দেখতে পারি, এদের মধ্যে হচ্ছে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের প্লাস্টিড কিন্তু পাওয়া যায়। স্টার লাইক হতে পারে, রিবন লাইক হতে পারে, রাউন্ডেড হইতে পারে, সার্কুলার হইতে পারে, ওভাল শেপড হইতে পারে, তার মানে আলটিমেটলি অনেক রকমের হইতে পারে। কিন্তু আমরা লেন্স লাইটটাকে এখানে দেখাচ্ছি কেন? বিকজ 95% কেসেই এটা এমন থাকে। আউটার এবং ইনার দুইটা মেমব্রেন থাকছে, দুইটা মেমব্রেনই প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। দুইটা লেয়ারকে সেপারেট করার জন্য মাঝখানে লিকুইড থাকছে, যে লিকুইডটার নাম বলছি ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স অথবা ইন্টার মেমব্রেন ফ্লুইড। দুইটার ভেতরে যে লিকুইডটা থাকছে, দিস ইজ টোটালি দ্য লিকুইড অফ দ্য প্লাস্টিক। এটাকে আমরা নাম বলছি স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে অনেকগুলো এরকম ডিস্ক আছে, যেটাকে আমি একটা বুক স্টলের সাথে চিন্তা করলাম বা বুক শপের সাথে চিন্তা করলাম, একটা বইয়ের দোকানে অনেকগুলো বই একসাথে এরকম রাখা থাকে, গাদা গাদা করে রাখা থাকে, এই জন্য বলছি স্ট্যাক। একটাকে বলছি ইট ইজ দ্য গ্র্যানাম ডিস্ক, পুরো তাকটাকে বলছি গ্র্যানাম। গ্র্যানামের মধ্যে এরকম ডিস্কের সংখ্যা কতগুলো বলছি? ডিস্কের সংখ্যা বলছি 45 to 60। একটা বইয়ের ভেতর আমি কি পেলাম? 10 থেকে 100টার মতো পেজেস। পেজগুলোর নাম কি দিয়েছি? ল্যামেলাম। প্রত্যেকটা ল্যামেলামের ভেতরে কি আছে? অনেক ছবি আছে। ছবি মানে হচ্ছে কি? ইট ইজ দ্য কালার। তাহলে এই কালারগুলোকে যে কন্টেইন করছে তার একটা নাম থাকা উচিত। দ্য নেম অফ দ্যাট প্লেস is called the quantosome. So quantosome is the chamber or is the sac-like structure that is present in the lamellum of the granum disc and that contains the pigment. So এই quantosome কি, এটা কিন্তু পরীক্ষায় আমাদের অনেক সময় জানতে চায়। তাহলে দেখো আমরা এখন কি কি ধরনের পিগমেন্ট এখানে পাওয়া যেতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য color of the plants or different kinds of fruit, different kinds of flower, তাহলে কিন্তু তুমি এই নামগুলো মনে রাখতে সহজ হবে। যেমন তুমি অনেক সময় মেরিগোল্ড দেখো, গাঁদা ফুল, এর কালারটা কেমন? ইয়েলো। ইয়েলো কালারের জন্য রেসপন্সিবল কে? ইট ইজ জ্যান্থোফিল। তুমি গাছের পাতা দেখছো গ্রিন কালার, গ্রিন কালার মিনস ইট ইজ ক্লোরোফিল। তুমি অনেক সময় হোয়াইট কালার পেতে পারো, অনেক ফ্লাওয়ার আছে, রজনীগন্ধা, এটা হচ্ছে হোয়াইট কালার, তাহলে ওর পেটালসগুলো কি দ্বারা, কোন ধরনের প্লাস্টিক কন্টেইন করছে? তার মানে এটা হোয়াইট পিগমেন্ট কন্টেইন করছে। হোয়াইট পিগমেন্টের নাম আমরা বলছি ইট ইজ সায়ানিন। যদি কখনো এটা ব্লু কালার হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো যে, বা রেড কালার অথবা পার্পল কালার হয় যে কোনো ধরনের চায়না রোজের মতো, তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে ইরাইথ্রোসায়ানিন। আবার কখনো কখনো একদম বেগুনি কালারের অনেক ফ্লাওয়ার বা পার্পল কালারের ফ্লাওয়ার দেখা যায়, তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে ফিউকোজ্যান্থিন অথবা ফিউকোসায়ানিন। তাহলে এই যে দেখো বিভিন্ন ধরনের পিগমেন্টসের নামগুলো আমাদেরকে জানতে হবে। এই ধরনের একটা স্ট্রাকচার মেইনলি very important to connecting the sunlight or solar energy and that convert into the chemical energy
because it is the only structure that can produce the food materials by photosynthetic process. যে প্ল্যান্টের মধ্যে এরকম প্লাস্টিড থাকবে যারা ফটোসিনথেসিসে হেল্প করবে তাদের নেচার হবে অটোট্রপিক, অর্থাৎ তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। অ্যানিমাল সেলের মধ্যে যেহেতু প্লাস্টিড থাকে না, তাই অ্যানিমাল সেল নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। দ্যাট মিনস অ্যানিমাল ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড। ফর দ্যাট রিজন উই আর ডিপেন্ডিং অন টু দ্য প্ল্যান্টস ফর আওয়ার নেসেসিটি অফ ফুড। এই জন্য আমরা আমাদেরকে বলি হেটারোট্রপিক। প্ল্যান্ট যেহেতু কারো উপর নির্ভর করছে না, তার নিজের প্লাস্টিড আছে, সে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে, এই জন্য আমরা প্ল্যান্টকে বলছি অটোট্রপিক। তাহলে দেখো, এই একটা মাত্র ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেলের ভিতরে থাকার কারণে সেই সেলটা দ্বারা তৈরি অর্গানিজম, আই মিন প্ল্যান্ট, সে নিজের খাবার নিজে প্রডিউস করতে পারছে, আর আমরা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারছি না। জাস্ট স্কিপ দ্য গ্রিন কালার, এর গ্রিন কালার সব শেষ, শুধুমাত্র ইয়েলো কালার আছে জ্যান্থোফিল, অথবা রেড কালার আছে ইরাইথ্রোনিন। এই ধরনের পিগমেন্টগুলো যদি থাকে, যেমন একটা গোলাপ ফুল, সে কি করে, খুব বেশি করে অ্যাট্রাক্ট করে টু দ্য পলিনেটরস। পলিনেশন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা ফ্লাওয়ারের পোলেন গ্রেইন আরেকটা ফ্লাওয়ারের স্টিগমা, অর্থাৎ তার যে গাইনোসিয়াম আছে, অর্থাৎ তার যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, সেখানে যে হচ্ছে সে বসতে পারে। এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন প্রসেসে সে হেল্প করে বলেই পরবর্তীতে খাবার তৈরি হয়। তাহলে দেখো, যদি সে পলিনেটরদেরকে অ্যাট্রাক্ট করতে না পারতো, তাহলে কিন্তু পলিনেশন হতো না। পলিনেশন না হলে সাকসেসফুল রিপ্রোডাকশন হতো না, যার মাধ্যমে কোনো ফ্রুটস তৈরি হতো না। সো ইট ইজ ভেরি ভাইটাল ইন দিস সেন্স অলসো। আর ধরো, এমন হতে পারে যদি তুমি প্ল্যান্টের একটা রুট চিন্তা করো, রুটের মধ্যে তো কোনো কালারই থাকে না, অথবা তুমি একটা ফাঙ্গাসের কথা চিন্তা করো, তার বডি সেলের ভিতরে তো কোনো ধরনের কালার থাকে না, অলদো দে আর দ্য প্ল্যান্ট। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে কি অবস্থা হয়? তখন এদের মধ্যে এই ধরনের কোনো পিগমেন্ট থাকে না। যদি পিগমেন্ট না থাকে, তাহলে এই পিগমেন্টগুলোর মেইন কাজ হচ্ছে টু অ্যাবজর্ব দ্য সানলাইট। তাহলে সানলাইট সে অ্যাবজর্ব করতে পারে না, ফলে সে কনভার্ট করতে পারে না সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে। সোলার এনার্জি এটা কেমিক্যাল এনার্জিতে যদি কনভার্ট হয়, তাহলে কেবলমাত্র খাবার তৈরি হয়। তার মানে তখন সে খাবার তৈরি করতে পারে না। যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে সে আর অটোট্রপিক থাকে না। সেই কারণে ফাঙ্গাস বলো, তাহলে সে হচ্ছে অটোট্রপিক না, ফাঙ্গাস হচ্ছে হেটারোট্রপিক। আবার যদি তুমি প্ল্যান্টের রুট চিন্তা করো, সে কোনো খাবার তৈরি করতে পারে না, সে খাবারকে স্টোর করতে পারে। তাহলে আমরা কালারের বিষয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা মোট 3 ধরনের প্লাস্টিক পাই। একটা প্লাস্টিক যারা শুধুমাত্র গ্রিন পিগমেন্ট কন্টেইন করছে, যেহেতু গ্রিন পিগমেন্টের নাম ক্লোরোফিল, সেই হিসেবে তাদের নাম হয়েছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ আবার যদি আমরা দেখি যে গ্রিন পিগমেন্টটা বাদ দিলাম, এই গ্রিন পিগমেন্টটা আর রাখবো না, যদি গ্রিনের পরিবর্তে ইয়েলো অথবা রেড এরকম কোনো পিগমেন্টকে যদি আমি কন্টেইন করি, তারা আবার সানলাইটের একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে সে অ্যাবজর্ব করতে পারে না, ফলে এটা দ্বারা কোনো খাবার তৈরি হয় না। তাহলে এটার মেইন কাজ হচ্ছে টু অ্যাট্রাক্ট দ্য পলিনেটরস ফর দ্য ফার্টিলাইজেশন প্রসেস, ফর বিং দ্য ফার্টিলাইজেশন প্রসেস সাকসেসফুল। তাহলে এটা দ্বারা হচ্ছে ফুড প্রোডাকশনে সে হেল্প করছে। আবার যদি আমি চিন্তা করি যে ওকে ফাইন, আমি এমন একটা কিছু দেখছি, ইট ইজ হোয়াইট কালার, দ্যাট মিনস কালারলেস, এরকম যদি হয়, তাহলে হচ্ছে সে হচ্ছে খাবার তৈরি করতে পারে না, সে পলিনেটরকে অ্যাট্রাক্ট করতে পারে না। এখানে আসলে হোয়াইট না দিয়ে এটা ট্রান্সপারেন্ট দিলে ভালো হতো, লাইক ওয়াটার কালার। তাহলে সেরকম যদি দিতে পারতাম, তার বা তুমি একটু চিন্তা করে নাও যে এটা হচ্ছে ওয়াটার কালার, তাহলে ওয়াটার কালারের মতো যদি হইতো, সে অ্যাট্রাক্ট করতে পারছে না, তার মানে এখান থেকে ফুড প্রোডাকশন সম্ভব না, সে হচ্ছে আবার মানে পলিনেশন সম্ভব না, সে আবার গ্রিন না, তার মানে এখানে ফটোসিনথেসিস করা সম্ভব না। তাহলে তার মেইন কাজ কি হবে? ওর মেইন কাজ হবে স্টোরেজ দ্য ফুড ম্যাটেরিয়ালস। তাহলে আমরা মোট 3 রকমের প্লাস্টিক পেয়েছি, 2টা ক্যাটাগরিতে পেয়েছি। একটা হচ্ছে গ্রিনকে আমরা স্পেশাল রাখছি, যারা গ্রিন প্লাস্টিক তাদেরকে বলা হবে ক্লোরোপ্লাস্ট,
আর গ্রিন ব্যতীত যে সকল কালার থাকবে তাদেরকে বলা হবে ক্রোমাটোপ্লাস্ট। ক্রোমাটোপ্লাস্টের মধ্যে বেসিক্যালি যাদের কালার থাকবে, সেটা রেড হোক, সেটা পার্পল হোক, সেটা ইয়েলো হোক, তাদেরকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। আর যারা কালারলেস হবে, লাইক ওয়াটার কালার হবে, তাদেরকে আমরা বলবো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে আবার তিনটা ধরন থাকবে। যে সকল লিউকোপ্লাস্ট কার্বোহাইড্রেট স্টোর করবে তাদেরকে বলা হবে অ্যামাইলোপ্লাস্ট, এই টার্মটা জানা দরকার। যারা প্রোটিন স্টোর করবে তাদেরকে বলা হবে প্রোটিনোপ্লাস্ট অথবা অ্যালিউরোপ্লাস্ট। আর যদি কেউ লিপিড স্টোর করে তাহলে তাদেরকে বলা হবে ইলায়োপ্লাস্ট। আমি কেন এই তিনটা কেমিক্যালের নাম বলেছি, বিকজ অর্গানিক কেমিক্যালস যেগুলোকে আমরা ফুড হিসেবে চিনি, যারা ফুড হিসেবে আমাদের বডিতে স্টোর হয়, এরকম খাবার সারা ওয়ার্ল্ডে আছে কিন্তু মাত্র 3 রকমের, যাদের থেকে আমরা এনার্জি বা নিউট্রিশন পাই। যেমন একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা যে ভাত খাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা মাংস দিয়ে ভাত খাইছি, তার মাংসটা হচ্ছে বা মিটটা হচ্ছে প্রোটিন। মিট রান্না করার সময় অথবা মাংসের সাথে যে ফ্যাটটা ছিল সেটা হচ্ছে লিপিড। তাহলে দেখো, লিপিড যারা স্টোর করবে তাদের নাম হবে ইলায়োপ্লাস্ট, যারা প্রোটিনকে স্টোর করবে তার নাম হবে প্রোটিনোপ্লাস্ট, যারা কার্বোহাইড্রেটকে স্টোর করবে তার নাম হবে অ্যামাইলোপ্লাস্ট। তাহলে এই যে আমরা ক্যাটাগরিটা, এটা কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ফেজে, যে আমি কি এখন এইটুকু পড়ার মাধ্যমে এনাফ যে জানতে পারলাম যে এখান থেকে যদি এমন কোনো প্রশ্ন হতো যে দেখে আমি শুধু প্লাস্টিক দ্বারাই আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে কি সম্ভব যে প্লাস্টিক দ্বারাই কি আসলে একটা সিকিউ প্রশ্ন করা সম্ভব? ফুল সেট সিকিউ, আমি কোনো প্রশ্নের আনসার অন্য কোনো টপিক থেকে নিব না। তাহলে দেখো, যদি এমন বলা হয় দেয়ার ইজ এ স্পেশাল কাইন্ড অফ, আমি যদি তোমাকে একটা হিন্ট দেই, দেয়ার ইজ এ স্পেশাল কাইন্ড অফ সেল অর্গানেল দ্যাট দ্যাট gives the plant cell autotrophic nature. Suppose this is the step, আমার মেইন থিং হচ্ছে একটা প্ল্যান্টকে সে অটোট্রপিক নেচার দিচ্ছে, অটোট্রপিক নেচার দিচ্ছে। সো দিস ইজ দ্য ক্লু। অ্যান্ড আমি জানি যে অটোট্রপিক নেচার দেয় যে তার নাম হচ্ছে প্লাস্টিক। সো এখন যদি আমি তোমাকে এ হিসেবে জিজ্ঞেস করি, এ নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করি, হোয়াট ইজ থাইলাকয়েড, তাহলে কিন্তু আমি অলরেডি জানি যে থাইলাকয়েড ইজ সামহাউ ইট ইজ দ্য স্যাক লাইক স্ট্রাকচার অর সাম পার্টস অফ দ্য ল্যামেলাম যে কিনা পিগমেন্ট কন্টেইন করে। তাহলে যে পিগমেন্ট কন্টেইন করছে তার নাম হচ্ছে থাইলাকয়েড। বি নাম্বারে যদি আমি জিজ্ঞেস করি যে তোমাকে এইভাবে যদি জিজ্ঞেস করা হয় যে হাউ এ ক্লোরোপ্লাস্ট ক্যান কনভার্ট ইনটু লিউকোপ্লাস্ট, তাহলে দেখো আমি যদি জিজ্ঞেস করি যে ক্লোরোপ্লাস্ট কিভাবে লিউকোপ্লাস্টে কনভার্ট হয়, তাহলে তোমাকে বুঝতে হবে ক্লোরোপ্লাস্ট ইজ দ্য গ্রিন কালার প্লাস্টিড, it utilizes sunlight and it can produce the food materials by photosynthetic process. When it remain in dark place, যখন এটা ডার্ক প্লেসে থাকে তখন সানলাইট আসে না, আস্তে আস্তে গ্রিন কালারটাও তার থাকে না, গ্রিন কালারটা কনভার্ট হয়ে যায় ট্রান্সপারেন্ট কালারে। ট্রান্সপারেন্ট কালারটাকে আমি এই মুহূর্তে হোয়াইট দ্বারা মিন করছি, কিন্তু বেসিক্যালি এটা ওয়াটার লাইট। তাহলে এই যে দেখো, গ্রিন কালার কনভার্ট হয়ে গেল ট্রান্সপারেন্ট কালারে, তাহলেই আমি সেটাকে বলবো ইট ইজ দ্য লিউকোপ্লাস্ট। তাহলে দেখো কেন সে কনভার্ট হলো, বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ সানলাইট। আমি যদি সি নাম্বারে তোমাকে জিজ্ঞেস করি যে ক্লাসিফাই দ্য প্লাস্টিড, তাহলে আমি কি ক্লাসিফিকেশন বলেছি? প্লাস্টিডের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রিন পিগমেন্টস, that is why their color is green and it is photosynthetic in nature. আরেকটা হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট, it is colorful or maybe colorless. কালারফুল যারা তাদেরকে বলা হবে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট means it is containing the pigment except the green color. It may be purple, it may be blue, it may be white, milk white, it may be other colors like yellow.
সো কালারলেস যারা তাদেরকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। ইট ইজ দ্য থার্ড ক্যাটাগরি। লিউকোপ্লাস্ট মেইনলি অর সোললি রেসপন্সিবল ফর দ্য স্টোরেজ। কি স্টোর করবে? 3 রকমের খাবার যেহেতু দুনিয়াতে পাওয়া যায়, সো 3 রকমের খাবার স্টোর করার জন্য 3 ধরনের প্লাস্টিক থাকবে। যারা কার্বোহাইড্রেট স্টোর করবে তার নাম হবে অ্যামাইলোপ্লাস্ট। যারা লিপিড স্টোর করবে তার নাম হবে ইলায়োপ্লাস্ট। যারা প্রোটিনকে স্টোর করবে তার নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। আমি যদি তোমাকে নামগুলো একটু লিখে দেই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমি বলছি অ্যামাইলোপ্লাস্ট। জাস্ট আমাকে বলো অ্যামাইলোপ্লাস্ট সে কি স্টোর করে? অ্যামাইলোপ্লাস্ট স্টোরিং দ্য কার্বোহাইড্রেট। ওকে। আমি যদি বলি ইলায়োপ্লাস্ট কি স্টোর করবে? এটা হচ্ছে লিপিড স্টোর করবে। আমি যদি বলি এটার নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, তাহলে সে কি স্টোর করবে? এটা হচ্ছে প্রোটিন স্টোর করবে। যেহেতু এটার সাথে প্রোটিনের নামটা মনে রাখা একটু ডিফিকাল্ট, প্রোটিন স্টোর করবে, এই জন্য এটাকে আরেকটা নামে বলা হয় প্রোটিনোপ্লাস্ট। তাহলে দেখো এই 3টা নাম মনে রাখার আদৌ কি কোনো সিস্টেম আমার জানা আছে কিনা দেখি, চেষ্টা করি। যেমন অ্যামাইলোপ্লাস্ট, আমরা জানি যে আমরা যে খাবারটা খাই সেটাকে বলতেছি আমরা স্টার্চ, কিন্তু স্টার্চ হচ্ছে একটা ইংরেজি শব্দ। এটাকে যদি আমি গ্রিক ভাষায় কনভার্ট করি তাহলে আসলে আর কেমিক্যাল নামটা চলে আসবে অ্যামাইলোজ। ওকে, যে কোনো ওজ সাফিক্স যদি থাকে এটার নাম দ্বারা বুঝাবে এটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওজ সাফিক্স থাকলেই এটা দ্বারা কার্বোহাইড্রেট বোঝাবে। এটার আর কোনো এক্সাম্পল কি আমি দিতে পারি? অনেক দিতে পারবো। যেমন ধরো ম্যালটোজ, এই দেখো ওজ সাফিক্সটা আছে ম্যালটোজ। আমি যদি বলি গ্যালাকটোজ, এই যে দেখো ওজ সাফিক্স আছে। তার মানে এখন যতগুলো ওজ আছে এটা দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে এটা একটা কার্বোহাইড্রেট ফুড ম্যাটেরিয়ালস। যেমন আমরা সবাই মিল্ক চিনি, দুধের মধ্যে আছে ল্যাকটোজ, এই নামটা তো আমরা সবাই জানার কথা। এই যে দেখো ওজ আছে। আমাদের যে টেবিল সুগার আছে সেই সুগারটার নাম যদি আমরা জানি তার নাম হচ্ছে সুক্রোজ। এই যে দেখো ওজ আছে। কারণ যে কোনো ওজ মানেই হচ্ছে এটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট। যে কথাটা আসছে কেমিক্যাল নেম অ্যামাইলোজ থেকে, আর অ্যামাইলোজের ইংরেজি শব্দ হচ্ছে স্টার্চ। তাহলে দেখো যারা অ্যামাইলোজকে কন্টেইন করছে তার নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। স্যার এবার তাহলে লিপিডকে কেমনে চেনাবেন? সাপোজ তুমি যদি চিন্তা করো লিপিড মানে হচ্ছে কি ফ্যাট, অথবা লিপিড মানে হচ্ছে অয়েল। ওকে, তেল চর্বি যারা এরাই হচ্ছে লিপিড। ধরো সয়াবিন তেলের কালার কেমন? যদিও লিপিডের নর্মালি কোনো কালার নাই, কিন্তু সয়াবিন তেলের কালারটা তোমার কেমন মনে হতে পারে? এটা মনে হতে পারে ইয়েলো কালার মনে হয়। সয়াবিনের কালারটা কেমন? ইয়েলো কালার। তাহলে ইয়েলো কালারটাকে যদি তুমি ছোট বাচ্চাদেরকে বলতে বলো বাবু বলো তো ইয়েলো, তাহলে সে বলবে ইলায়ো। সে সুন্দর করে তোমার মতো ইয়েলো বলতে পারবে না। সো ইলায়ো মানে হচ্ছে ইট ইজ দ্য ইয়েলো, ইন্ডিকেটিং দ্য ইয়েলো। আর ইয়েলো দ্বারা তুমি মনে রাখতে পারো যে এটা হচ্ছে লিপিড। তাহলে বাকি যেটা থাকবে যার নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, সেটাই হয়ে যাবে তাহলে প্রোটিনের জন্য। আর প্রোটিন মনে রাখার জন্য তো আমাদের আরেকটা নতুন সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে যার নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনকে স্টোর করছে প্রোটিনোপ্লাস্ট। আশা করি নামগুলো নিয়ে আর আমাদের তেমন একটা অসুবিধা হবে না। তার মানে আমরা প্লাস্টিড সম্পর্কে ডিটেল জেনে গেলাম। এই ধরনের একটা স্ট্রাকচার কেমন সায়েন্টিস্ট দেখেছেন, আমি তার নামটাই কেমনে মনে রাখবো? এই নামটা মনে রাখার তার এক ডিফিকাল্ট বিষয়। ইন দ্য ইয়ার অফ 1883, 1883 সালে যে এই প্ল্যান্টের এরকম স্ট্রাকচার নিয়ে চিন্তা করছে, মানুষ এখন পর্যন্ত প্ল্যান্ট নিয়ে
ভালো মতো কাজ করতে চায় না বা চিন্তা করতে চায় না। তার মানে তার সাথে দেখো প্ল্যান্টের সাথে শিম্পাঞ্জির একটা মিল আছে, সেই কারণে এর নাম হচ্ছে শিম্পার। এই শিম্পার সায়েন্টিস্ট 1883 সালে সর্বপ্রথম এই প্লাস্টিডের স্ট্রাকচারটা ডিসক্রাইব করেন। তাহলে আমার নাম মনে রাখলাম, গাছের সাথে একটা সম্পর্ক আছে কার, শিম্পাঞ্জির। আর কে এটা আবিষ্কার করলো? শিম্পার। সেই হিসেবে শিম্পার কত সালে এটাকে দেখেছেন? 1883-তে। আমরা সহজেই কিন্তু এর নামটা মনে রাখতে পারবো। সো আমরা চলে যাব আমাদের আজকের নেক্সট টপিক, এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার নামটা যদি এখন আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারি কিনা। ওকে, সো নেক্সট টপিক আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি এটা দুইটা শব্দের মাধ্যমে তৈরি হয়েছে, একটা হচ্ছে মাইটোজ আর একটা হচ্ছে কন্ড্রিয়ন। ওকে, এটা থাকবে না কন্ড্রিয়ন। তাহলে মাইটোজ কথার মানে হচ্ছে থ্রেড, কন্ড্রিয়ন কথার মানে হচ্ছে somehow you can say it is filamentous or thread। তোমরা একটু আমাকে কমেন্টে লিখতে পারো, আমি দেখতে চাই যে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা বা সাউন্ডটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা এটা যদি একটু লিখো। ফাতেমা আছো, ফাতেমা যদি একটু লিখো সাউন্ডটা ক্লিয়ার কিনা। তারপর হচ্ছে রুবাই আছো, যদি বলো একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি একটু বুঝতে পারতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। কিভাবে আসে আগে আমরা পুরো ফিচারটা পড়ে নিই, তারপর আমরা অ্যানালাইসিস করে দেব। তাহলে দেখো মাইটোস এবং কন্ড্রিয়ান দুইটা শব্দের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কথাটা আসছে। তার মানে বোঝাই যাচ্ছে একটা সেল, জাস্ট থিঙ্ক, একটা সেলের সাইজ হতে পারে 0.2 মাইক্রোমিটার। ওকে, 1 মাইক্রোমিটার সমান হচ্ছে কতটুকু বা মাইক্রন বলি। আমরা জানি যে তোমরা যেহেতু আইসিটি ক্লাসও করো, তোমরা জানো ন্যানো টেকনোলজি, ন্যানো মানে হচ্ছে 10⁻⁹, আর 10⁻⁻10 মানে হচ্ছে মাইক্রোমিটার। 10⁻⁻10, ক্যান ইউ ইমাজিন? এত ছোট একটা স্ট্রাকচারের মধ্যে আমরা আবার বলতেছি এর মধ্যে এরকম একটা স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়াটাকে আমরা এখানে এনে দেখছি, তাহলে তো সেটা ন্যাচারালি রিলেটিভ বিষয় হিসেবে এরকম ছোট ছোট কিছু গ্র্যানিউলই হতে পারে। এরকম ছোট গ্র্যানিউল হিসেবে এদেরকে সায়েন্টিস্ট দেখেছেন বলে নাম দিয়েছেন কন্ড্রিয়াম। অর্থাৎ আমরা জানলাম কন্ড্রিয়ন কথার মানে হচ্ছে গ্র্যানিউল। কেমন গ্র্যানিউল? মাইটোস, মাইটোস মানে হচ্ছে থ্রেড। তুমি দেখো দর্জি দেখছো টেইলর, টেইলরে হচ্ছে একটু পর পর সুতা কাটেন, সুতা কাটার পর এরকম ছোট ছোট এরকম সুতার কিন্তু এক একটা টুকরা তৈরি হয়। ঠিক এরকম একটা ইলংগেটেড স্ট্রাকচার দেখেছেন, বাট ভেরি ন্যারো এবং খুব ছোট। এই জন্য এরকম ছোট স্ট্রাকচারগুলা সেলের ভেতরে দেখেছেন বলেই তার নাম দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। কলিকার একজন সায়েন্টিস্ট 1850-তে উনি প্রথমে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে দেখেন, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে দেখেছেন মানেই যে উনি এটাকে নামকরণ করে ফেলবে, বিষয়টা এমন না। কেন এরকম হয়? তোমরা যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট চ্যাপ্টারটা পড়তে যাও তখন তোমরা খুব বিব্রত হও বা খুব কষ্ট পাও যে একজন সায়েন্টিস্ট দেখলো নাম দিল আরেকজন। কেন? কারণ দেখো তোমার একটা কিন্তু ফোকাল পয়েন্ট থাকে। তুমি যখন একটা ছবি নিচ্ছ, একটা স্ন্যাপ নিচ্ছ, ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতেছ, তোমার ছবিতে কিন্তু চারপাশে অনেক সারাউন্ডিংস থাকে, সেই সারাউন্ডিংসকে কিন্তু তুমি খেয়াল করো না, মেইন অবজেক্টটাকেই কিন্তু আমরা খেয়াল করি। যেমন আমি এই মুহূর্তে যদি ছবি তুলি, সাপোজ আমি রুবাই তোমার ছবি তুলছি, তাহলে তোমাকে কিন্তু আমি মেইন পয়েন্ট হিসেবে দেখছি। কিন্তু ওই সময় যেহেতু ছবি তোলার ব্যাপার ছিল না, ওনারা মাইক্রোস্কোপে কি দেখছেন সেটাকে এরকম স্ক্র্যাচ করে ওনারা কিন্তু এখানে এঁকে রাখতেন। এঁকে রাখার সময়ে দেখা গেছে হয়তো বা কলিকার অন্য জিনিস নিয়ে স্টাডি করছে, সাপোজ ধর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে স্টাডি করছে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু নিউক্লিয়াসের চারপাশে এরকম থাকে,
তার চারপাশে যে এনভায়রনমেন্ট, তার চারপাশের যে ফিচার, সেগুলো উনি এঁকে গিয়েছেন। ফলে অন্য যে সায়েন্টিস্ট যে এই নিউক্লিয়াস নিয়ে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কাজ করে নাই, উনি চিন্তা করছে এর পাশে এটা উনি কি দেখেছেন। এরকম একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্লেমিং। ফ্লেমিং হচ্ছে দেখেছেন এদেরকে, তখন নাম দিয়েছেন এদের নাম বায়োপ্লাস্ট। কিন্তু পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট কার্ল বেন্দা, উনি কিন্তু এটাকে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তাহলে দেখো, এই যে ফ্লেমিং এটাকে দেখলেন যে এরা পাওয়ার মানে এনার্জি তৈরি করতে পারে, এর মধ্যে আরেকজন সায়েন্টিস্টের নামও আছে, এর নাম হচ্ছে অল্টম্যান। অল্টম্যান এটাকে প্রিভিয়াসলি নাম দিয়েছিলেন বায়োপ্লাস্ট। আর বর্তমানে আমরা যে বলছি মাইটোকন্ড্রিয়া, এই নামটা দিয়েছেন আমাদেরকে, তার নাম হচ্ছে এই কার্ল বেন্দা। তাহলে কার্ল বেন্দা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যে কোনো অর্গানেলস, যে কোনো কিছু পড়ার সময় ফিজিক্যাল ফিচারটা আগে দেখি। ফিজিক্যাল ফিচার অনুযায়ী এটা দেখতে কেমন মনে হচ্ছে। আমরা তো একটু বলছি আগে যে এটা অনেকটাই টিউবুলার শেপ, অথবা এটাকেও তুমি প্লাস্টিডের সাথে কম্পেয়ার করে বলতেই পারো যে এটাও ওভাল শেপ, অথবা এটা রাউন্ড ইন স্ট্রাকচার। তো যাই হোক, এই ধরনের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু দুইটা মেমব্রেন আছে। তাহলে যে দুইটা মেমব্রেন আছে, আমরা যদি বলার সাথে সাথে এই ছবিগুলো যেহেতু গ্রাফিক্সের ছবি, এগুলো দেখে পরীক্ষা আঁকা একটু ডিফিকাল্ট, তাই কিভাবে ছবিটা আঁকতে হবে এটাও কিন্তু আমরা এখান থেকে শিখে নিতে পারি। তাহলে দেখো, আমরা প্রথমে বললাম যে এই যে দুইটা লেয়ার আছে, এই যে একটা লেয়ার, যেহেতু এটা আমি প্রথম আঁকলাম, ডেফিনেটলি এটা বাইরের লেয়ারই হবে। তাহলে এই বাইরের লেয়ারটা হচ্ছে অনেকটা স্মুথ, অর্থাৎ এখানে কোনো রাফ সারফেস নাই। কেন আমি রাফের কথা বলছি, কারণ ভেতরের স্ট্রাকচারটা এরকম দেখো অনেক প্যাঁচানো। তাহলে ভেতরের যে প্যাঁচানো স্ট্রাকচারটা, এটাকে আমি বলছি এটা হচ্ছে রাফ সারফেস। তাহলে দেখো, আউটার মেমব্রেনটা হচ্ছে স্মুথ, বাট ইনার মেমব্রেনটা হচ্ছে ফোল্ডেড। এই যে ফোল্ডেড মেমব্রেন, এটা হচ্ছে তাহলে ইনার মেমব্রেন, ইনার। আর যেটা হচ্ছে বাইরের দিকে রেড কালার দিলাম, এটা হচ্ছে আউটার। আমি আগেই বলেছি যে কোনো লিভিং মেমব্রেনের নেচার হবে ফ্লুইড মোজাইক মডেলের মতো করে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমরা জানি একটা লিভিং মেমব্রেন প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা তৈরি, সেই হিসেবে এটাও প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারাই তৈরি। ঠিক এই দুইটা মেমব্রেনকে সেপারেট করার জন্য আমার এইখানেও কিন্তু লিকুইডের প্রয়োজন হবে। এই যে লিকুইডগুলো আমি দিচ্ছি, এই লিকুইডগুলোর নাম হবে ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স। দেখো, আমি যদি এখানে লিকুইড দেই এইভাবে, এই লিকুইডগুলো ন্যাচারালি তো এই ফোল্ডিংসের ভেতরেও চলে যাবে। যে ফোল্ডিংসগুলো আমরা এখানে দেখছি, এটা ইনার মেমব্রেনেরই একটা ফোল্ডিংস। এই ফোল্ডিংসগুলোকে আমরা নাম দিয়ে দিলাম ক্রিস্টি। এই ফোল্ডিংসগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। এই ক্রিস্টির ভেতরে যে লিকুইডগুলো চলে গেল, তাহলে এর নাম কি হবে? ইন্টার মানে হচ্ছে উইদিন বা মাঝে, তাহলে এর নাম হবে ইন্টার ইন্টার মেমব্রেন। দুইটা মেমব্রেনের মাঝখানে আছে ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স। যেমন করে বলেছি, জাস্ট তুমি এখন এই মেমব্রেন টুকুর বাদ দিয়ে তুমি কার মধ্যে বলতে চাচ্ছ? ক্রিস্টির মধ্যে। তাহলে এর নাম হবে ইন্টার ক্রিস্টি ম্যাট্রিক্স। ওকে, তাহলে খেয়াল করো, আমি যখন এইখানে লিকুইড কথা বললাম, এটাকে আমি বলছি ইন্টার মেমব্রেন লিকুইড বা ম্যাট্রিক্স। আমি যখন ক্রিস্টির ভেতরেরটুকু বলছি, তখন আমি তাকে বললাম ইন্টার ক্রিস্টি ম্যাট্রিক্স। দুইটা নাম ক্লিয়ার? আমি যখন এই বাইরের দিকে মেমব্রেনটাকে বলছি স্মুথ মেমব্রেন, এটাকে আমি নাম দিচ্ছি আউটার। আর যখন এই স্মুথ মেমব্রেনটার ভেতরেরটা বলছি, তখন নাম দিচ্ছি ইনার। যখন এখানে এরকম ফোল্ডিংস তৈরি করছে, এই ফোল্ডসগুলোর নাম দিচ্ছি আমি ক্রিস্টি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে বলো, আমি দেখে নিচ্ছি। তাহলে আমরা যে বললাম যে মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন আছে, দুইটা মেমব্রেনের মধ্যে বাইরের মেমব্রেনটা রেড কালার দিয়ে দিয়েছি আমি, তোমরা রেডই দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। রেড কালারটার নাম কি হচ্ছে? আউটার মেমব্রেন। গ্রিন কালার যেটা, সেটাকে আমরা বলছি ইনার মেমব্রেন। এখন দেখতে পাচ্ছি ইনার মেমব্রেনটার মধ্যে অনেক ফোল্ডস আছে, এই ফোল্ডসগুলোর নাম দিয়েছি ক্রিস্টি।
দুইটা মেমব্রেনকে সেপারেট করার জন্য লিকুইড দিয়েছি। যখন আমি দুইটা মেমব্রেনের মাঝখানে নীল কালারের যে লিকুইডটা দিলাম, এটাকে যদি বলি ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স, তাহলে ওই গ্রিন কালারের ফোল্ডিংসের ভেতরে যে আমি নীল কালারের লিকুইডটা দিলাম, সেটা যেহেতু ক্রিস্টির মধ্যে হয়ে গেল, এই জন্য তার নাম হবে ইন্টার ক্রিস্টি ম্যাট্রিক্স। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু যদি লিখো তোমরা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো তাহলে আমি পরে ভেতরের অংশটাই যাব। বুঝতে পেরেছ? কারণ মাইটোকন্ড্রিয়াটা পরীক্ষায় কিন্তু আসবে এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আসবে, সেগুলো সব আমাদের পারতে হবে। তাহলে বলো আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা আরো ভেতরের দিকে চলে যাই। তাহলে এখন যেহেতু আমরা এই ভেতরের পার্টগুলো নিয়ে পড়ে ফেলেছি, এখন এর ভেতরে আরো কি থাকতে পারে দেখো। এই পুরো যে স্পেশাস ফাঁকা জায়গাটা আছে, এর ভেতরেও কিন্তু এরকম লিকুইড আছে। তাহলে এই লিকুইডগুলাই তো আসলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকা লিকুইড। এদের নাম তাহলে কি বলবো? এদের নাম বলবো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে মোট কত রকমের ম্যাট্রিক্স আমরা পেলাম দেখো। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই দুইটার মাঝখানে যে লিকুইড পাইছি ইন্টার মেমব্রেন ম্যাট্রিক্স। এই যে ফোল্ডিংসের ভেতরে যে লিকুইড পাইছি তার নাম ইন্টার ক্রিস্টি ম্যাট্রিক্স, এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে লিকুইড পেয়েছি তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল মেইন কাজ হচ্ছে এনার্জি প্রোডাকশন করা। তাহলে এনার্জিটা যে প্রডিউস করে এখানে, সে তো ডিজেল পেট্রোলের মতো করে এনার্জি প্রডিউস করে না। এইখানে সে বায়োলজিক্যাল এনার্জি প্রডিউস করে। বায়োলজিক্যাল এনার্জিটা যে রিজিয়নে বা যে পার্টে হয়, সেটা ক্রিস্টির ভেতরেরই একটা পার্ট, এবং সেটা আমাদের এই লোয়ার ক্লাসগুলোতে পড়া সম্ভব না। আমরা যদি পড়ে হায়ার স্টাডি করি তখন আমরা দেখতে পারবো এই স্ট্রাকচারটা কেমন। তাহলে আমি মার্ক করলাম যে এতটুকু জায়গার মধ্যে হয়তো বা এই এনার্জিটা প্রডিউস হয়। এনার্জিটাকে বলা হয় এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ বায়োলজিক্যাল যত এনার্জি আছে সেগুলো সবই এটিপি হিসেবে তৈরি হয়। তাহলে এটিপিটা যেখানে তৈরি হচ্ছে তার নাম কি হওয়া উচিত? এটিপি তৈরি হওয়া মানে হচ্ছে সিনথেসিস। তাহলে এটিপি সিনথেসিস, আর এটা যেহেতু একটা রিজিয়ন, সেই হিসেবে আমি বলতে পারি এটিপি সিনথেসিস রিজিয়ন। ওকে, তাহলে এটিপি সিনথেসিস রিজিয়ন কোথায় আছে? ক্রিস্টিতে আছে। ক্রিস্টির মধ্যে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই ধরনের কিছু ছোট ছোট স্যাক আছে, যে স্যাকগুলোর মধ্যে এরকম স্ট্যাক বা এখানেও হচ্ছে এরকম স্টক আছে। এই স্টকগুলো থাকার কারণে তারা কিন্তু এই স্যাকের ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল কন্টেইন করতে পারে। আমি যে ডটসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল। এই কেমিক্যালগুলো কি কাজে আসে? এই কেমিক্যালগুলো কাজে আসে এইখানে যাতে করে এটিপি প্রডিউস হয়। তাহলে এটিপি প্রোডাকশন এটা তো একটা রিয়েকশনের মাধ্যমে হয়। সেই রিয়েকশনের জন্য তাহলে তোমরা কেমিস্ট্রিতেও কিন্তু পড়ো রিয়েকটেন্টের দরকার হয়। রিয়েকটেন্টগুলো কোনো না কোনো কেমিক্যাল, সেই কেমিক্যালগুলো যারা কন্টেইন করছে তারাই হচ্ছে এই স্যাক। এই স্যাকগুলোকে বলা হচ্ছে অক্সিজোম। অক্সিজোম। স্যার জানতে চাই কেন এর নাম অক্সিজোম হইল? তুমি চাইলে এটাকে এই বানানেও লিখতে পারো, অক্সিজোম, তুমি এরকম বানানেও লিখতে পারো। আসলে এটা দ্বারা বোঝাচ্ছে অক্সি মানে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে এডিপি এর সাথে যখন আমি ইনঅর্গানিক ফসফেট যুক্ত করব তার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আমি যখন এই রিঅ্যাকশনটা করার জন্য অক্সিজেনকে ইউটিলাইজ করব তার নাম হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই জন্য দেখো আমাদের বডির ভেতরে যে খাবারগুলো ভাঙে, সেই খাবারগুলো ভাঙার যে রিঅ্যাকশনটা ছোট ক্লাস থেকে আমরা লিখে আসছি C6H12O6, এর সাথে অক্সিজেনকে বিক্রিয়া করাইলে আমরা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাই, পানি পাই, এবং আমরা এখান থেকে এটিপি পাই। এটাকে আমরা টিপিক্যাল রেসপিরেশনের রিঅ্যাকশন হিসেবে জানি। তাহলে দেখো এই যে খাবারগুলোকে ভাঙলাম, ভাঙার জন্য যেহেতু আমার অক্সিজেনের প্রয়োজন হয়েছে,
ফর দ্যাট রিজন এটার নাম হচ্ছে অক্সিডেটিভ। আর আমি মেইনলি কি পেয়েছি, এটিপি পেয়েছি। কোনো দিন এটিপি অবস্থায় কেমিক্যালটা থাকে না, থাকে এডিপি অবস্থায়, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। যখনই এখানে আরেকটা ফসফেট যুক্ত হয়ে যায় তখন মোট 3টা ফসফেট হয়, তখন এর নাম হয় ট্রাইফসফেট। তাহলে দেখো এটিপি তৈরি করার জন্য অক্সিজেন ব্যবহার করেছি, তাহলে এটিপি মানে হচ্ছে ফসফোরাইলেশন হইল, আর অক্সিজেন লাগছে, এই জন্য এটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই কারণে আমরা বলছি অক্সিডেটিভ ফসফোরিলেশনের জন্য যত কেমিক্যাল দরকার সব এই অক্সিজোমে আছে। আর সোমা কথার মানে হচ্ছে বডি, তার মানে এমন একটা বডি যার মধ্যে অক্সিডেটিভ ফসফোরিলেশনের সকল পিগমেন্ট আছে। তুমি আর কোনো দিন এই নামটা ভুলে যাবা না, তুমি এটাও ভুলে যাবা না এর কাজ কি। তাহলে দেখো সব কাজ কিন্তু এইটুকুকে কেন্দ্র করি। এই কারণে আমরা এই পর্যন্তই কিন্তু আসলে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পড়েছি ছোট ক্লাসে। আর যেহেতু একটু বড় ক্লাসে উঠেছি সেহেতু আমরা জানবো যে এইখানেও কিন্তু প্লাস্টিডের মতো ফ্রি রাইবোসোম আছে, এবং এইখানেও কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে, যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করতে পারে, এবং এই প্রোটিন দ্বারা মাইটোকন্ড্রিয়া তার নিজের কোনো কাজ যদি করতে হয় সেগুলো করতে পারে। অর্থাৎ এই ডিএনএর সাথে, এই রাইবোজোমের সাথে আমাদের সেলুলার রাইবোজোমের কোনো কানেকশন নাই, কারণ এটা হচ্ছে তার জন্য সেলফ একটা মানে স্ট্রাকচার, এটা দ্বারা সে নিজস্ব প্রোটিন বা সেলফ প্রোটিনগুলো তৈরি করে। এই স্ট্রাকচারটা দেখতে সায়েন্টিস্টদের মনে হয়েছে ইটসেলফ এটা একটা প্রোক্যারিওটিক সেলের মতো, মানে একটা ব্যাকটেরিয়ার মতো। মনে করা হয় যে কোনো এক সময় এরকম একটা ব্যাকটেরিয়া আমাদের বডি সেলের ভিতরে ঢুকে গিয়েছিল, ঢুকে যেয়ে সে এইখানে একটা রিলেশনশিপ তৈরি করছে। আমাদের সেল নর্মালি যে কোনো কিছু আমাদের বডির ভিতরে যদি ঢুকে তাহলে সেটাকে মেরে ফেলতে চায়, কিন্তু সামহাও মাইটোকন্ড্রিয়া হিসেবে যে ব্যাকটেরিয়াটা ঢুকছিল এটাকে আমাদের বডি মারে নাই। না মারার কারণে সে আমাদের বডির সাথে একটা কোরিলেশন মেনটেন করতে পারছে। এই ধরনের কোরিলেশনটাকে বলা হচ্ছে সিম্বায়োসিস। যেহেতু এটা বডির ভেতরে ঘটছে এই জন্য এটার নাম হচ্ছে অ্যান্ডোসিম্বায়োসিস। এই কারণে অনেক সায়েন্টিস্টরা এখনো মনে করেন অ্যান্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই এরকম একটা মাইটোকন্ড্রিয়ার তৈরি হয়। বুঝতে পারলাম? তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি মাইটোকন্ড্রিয়ার কি কি ফাংশন থাকতে পারে, 1 নাম্বার হচ্ছে এটা এনার্জি প্রডিউস করে। এনার্জি প্রোডাকশনের জন্য অক্সিডেটিভ ফসফোরিলেশন সহ যত রিয়েকশন দরকার, লাইক ক্রেবস সাইকেল দরকার, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকা দরকার, এই সব কিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে, বা মাইটোকন্ড্রিয়া নিজে এটাকে কন্ডাক্ট করতে পারে। যেহেতু এতগুলো কাজ সে করছে এনার্জি প্রোডাকশন রিলেটেড, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ এ সেল। এটা ছাড়াও সে লিপিড স্টোর করতে পারে বা লিপিডের মেটাবলিজম করতে পারে। এটা ছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে এর যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের মধ্যে ভিটামিন ই, ভিটামিন কে এই ধরনের সাবস্টেন্সেস থাকে। মাইটোকন্ড্রিয়া মোস্টলি প্রোটিনাস ও নিজে প্রোটিনাস, এই জন্য দেখা যায় মাইটোকন্ড্রিয়ার ড্রাই ওয়েটের অলমোস্ট 65% হচ্ছে প্রোটিন। বুঝতে পারলাম? তাহলে মাইটোকন্ড্রিয়ার ফাংশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ এ সেল বলা হয় সেটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা আজকে প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, যে তাহলে আজকে আমরা পড়লাম একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দুইটার মধ্যে একটা কম্পারেটিভ বিষয় পরীক্ষা আসে, যে দুইটার মধ্যে কম্পেয়ার করো তো কি কি মিল আছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কি কি মিল তুমি দেখেছো, মাইটোকন্ড্রিয়ার কয়টা লেয়ার ছিল, এটা আমি আনসার তোমাদের কাছ থেকে চাবো, আমি শুধু ক্লুটা দিয়ে দিচ্ছি। প্লাস্টিডের কয়টা লেয়ার ছিল, এটা হচ্ছে 1 নাম্বার বিবেচনার বিষয়। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে থেকে সে আরেকটা বিষয় এখানে তুমি দেখতে পারো, মাইটোকন্ড্রিয়ার 2টা মেমব্রেনের মাঝখানে যে লিকুইড ছিল তার নাম কি ছিল, প্লাস্টিডের 2টা মেমব্রেনের মাঝখানে যে লিকুইড ছিল তার নাম কি ছিল। আমরা যেহেতু কম্পেয়ার করব, কম্পেয়ার মানে হচ্ছে প্রথমে
তার কতগুলো সিমিলারিটিস আছে সেটা আমরা দেখব, কতগুলো ডিসিমিলারিটিস আছে সেটাও আমরা দেখব। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে যদি তুমি দেখো তার মধ্যে কি ডিএনএ ছিল কিনা, ইভেন প্লাস্টিডে সেটা ছিল কিনা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম ছিল কিনা, আর প্লাস্টিডের মধ্যেও কি এরকম কোনো স্ট্রাকচার ছিল কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি লিখি ইট উইল বি দ্য সিমিলারিটিস। ডিসিমিলারিটিস এর পরিমাণ তো অনেক। দেখো ইনার সারফেসটা ফোল্ডেড, প্লাস্টিডের ইনার সারফেসটা তো ফোল্ডেড ছিল না। আমি যদি প্লাস্টিডের ইনার সারফেসটা দেখাই তাহলে দেখো প্লাস্টিডের ইনার সারফেস কি ফোল্ডেড ছিল? দুইটাই কিন্তু স্মুথ ছিল। প্লাস্টিডের ভেতরে গ্র্যানাম ডিস্ক ছিল, গ্রেনাম ছিল, স্টোমা ল্যামেলাম ছিল, এই ধরনের কোনো স্ট্রাকচার কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমরা পাইনি। ওকে, তাহলে আমরা এইখানে যদি দেখি তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচার পাইনি। ওকে, তাহলে এখন আমরা যদি এইখান থেকে একটু দেখি, ওকে, তাহলে দেখো আমরা এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে কম্পেয়ার বিষয়টা আছে, এই কম্পারিজনটা আমরা হচ্ছে একটু শিখে নিব। কম্পেয়ারের মধ্যে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে গ্র্যানাম ডিস্ক নাই, কিন্তু প্লাস্টিডে গ্র্যানাম ডিস্ক আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে গ্র্যানাম ল্যামেলাম নাই, কিন্তু প্লাস্টিডে গ্র্যানাম ল্যামেলাম আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাইলাকয়েড নাই, কিন্তু প্লাস্টিডে থাইলাকয়েড আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কোয়ান্টোসোম নেই, প্লাস্টিডে কোয়ান্টোসোম আছে। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজোম আছে, কিন্তু আবার প্লাস্টিডে অক্সিজোম নেই। মাইটোকন্ড্রিয়া ফুড প্রোডাকশন করতে পারে না, কিন্তু প্লাস্টিড ফুড প্রোডাকশন করতে পারে। মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করে, প্লাস্টিড এনার্জি প্রডিউস করতে পারে না। মাইটোকন্ড্রিয়া লিপিড মেটাবলিজমে হেল্প করে, প্লাস্টিড লিপিড মেটাবলিজমে কোনো হেল্প করে না। মাইটোকন্ড্রিয়াতে ভিটামিন ই, ভিটামিন কে আছে, প্লাস্টিডে ভিটামিন ই বা ভিটামিন কে নেই। সো এইগুলো হচ্ছে ডিফারেন্সেস। প্রচুর ডিফারেন্স মেক করা যাবে যদি স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ারলি থাকে। তাহলে আমাদের যদি ক্লিয়ার ধারণাটা থাকে তাহলে এখন আমরা এই দুইটার মধ্যে কিন্তু আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো, দুইটার মধ্যে কিন্তু আমরা ইজিলি ডিফারেন্স মেক করতে পারবো। আর সিমিলারিটিসের কথা তো আমরা বলেছি যে সিমিলারিটিস যদি তুমি দেখো তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার ভেতরেও ডিএনএ ছিল, এর মধ্যেও ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরেও এরকম প্রোটিন রাইবোজোম ছিল, এইখানেও কিন্তু রাইবোজোম আছে। মাইটোকন্ড্রিয়ার ডাবল লেয়ার ছিল, এইখানেও ডাবল লেয়ার আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে ইন্টারমেমব্রেন ম্যাট্রিক্স ছিল, এইখানেও ইন্টারমেমব্রেন ম্যাট্রিক্স আছে। সো এইভাবে আমরা ডিফারেন্স এবং সিমিলারিটিস দুইটার মাধ্যমে একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। কম্পারেটিভ স্টাডি কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে, সো এটা অবশ্যই আমাদের সিরিয়াসলি দেখতে হবে। তাহলে আজকে আমরা যে দুইটা টপিক কভার করলাম, একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডের মধ্যে পড়েছি প্লাস্টিডের স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়াতে পড়েছি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। প্লাস্টিডে পড়েছি টাইপস, মাইটোকন্ড্রিয়াতে পড়েছে আর ফাংশন, প্লাস্টিডেও তার ফাংশন পড়েছে। আশা করি এই 5টা কোশ্চেন এবং মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের কম্পারেটিভ একটা স্টাডি করেছি, এই 6টা কোশ্চেন আজকে নোট করে ফেলবে, যাতে করে আমরা ইনশাল্লাহ থার্সডেতে যে ক্লাসটা করব সেখানে যেন বাকি সকল অর্গানেলসগুলো নিয়ে আমরা একটা কম্পারেটিভ পড়া পড়তে পারি, যাতে করে আমাদের পড়াটা আস্তে আস্তে দ্রুত এগিয়ে যায়। আমি চিন্তা করেছি যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমরা খুব দ্রুত এটা শেষ করতাম, কিন্তু যেহেতু ফার্স্ট ইয়ারের তোমরা যাতে করে একটু বুঝে সামনের দিকে এগোতে পারো, এই কারণে কিন্তু একটু কম পড়াচ্ছি, মানে একটু কম টপিক ডিটেল পড়ানোর চেষ্টা করছি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আরেকটু ফাস্ট যাব, যাতে করে পড়াগুলো ধরতে পারি। এই জন্য একটু মনোযোগ দিয়ে তোমরা পড়াগুলো পড়ার চেষ্টা করবে।
তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ।